হাই ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটির ঠিক উল্টো দিকে, গন্তব্য সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। গত ব্লগে আমি দেখিয়েছি পার্ক স্ট্রিটের হারিয়ে যাওয়া তিনটি গোরস্থান নিয়ে। এই গোরস্থানগুলো কি করে বিলুপ্ত হয়ে গেল তার ইতিহাস নিয়ে। যদি ব্লগটি না দেখে থাকেন প্লিজ দেখে নিন। আজ ব্লগ করব পার্ক স্ট্রিটে এখন অবধি টিকে থাকা সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি নিয়ে। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি ইতিহাস ও তথ্য থাকবে এই ব্লগে। পার্ক স্ট্রিটে মেট্রো স্টেশন থেকে ৩ নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁ দিকের গলি দিয়ে এশিয়াটিক সোসাইটির উল্টো দিক দিয়ে সোজা হেঁটে গেলে প্রায় ১৫ মিনিটে অনেকগুলো ক্রসিং ক্রস করে পার্ক হোটেল, সেন্ট জেভিয়ার্স কলেজ, আর্চ বিশপ হাউস এবং সেভেন্থ অ্যাডভেন্টিস্ট চার্চ ক্রস করে পৌঁছলাম অ্যাসেম্বলি অফ গড চার্চের উল্টো দিকে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। ব্লগটা সাথে থাকবেন, সম্পূর্ণ ব্লগটা দেখুন, ভালো লাগবে। ১৮৬৭ সালে এই সিমেট্রি চালু হয় আর এটা বন্ধ হয়ে যায় ১৮৩০ সালে, এবং ১৮৩০ সালে এখানে লাস্ট সমাধি হয়েছিল। তারপর এখানে আর কোনো সমাধি হয়নি। তো এখানে প্রায় ১৬০০-র ওপর সমাধি আছে এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। তো চলুন ভিতরে যাই, দেখা যাক। টিকিট কাউন্টার আছে এখানে, টিকিট হচ্ছে ২৫ টাকা, আর ক্যামেরা নিয়ে গেলে উইথ ক্যামেরা ৫০ টাকা। আর এখানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি এই পার্ক স্ট্রিট খোলা থাকে, এই সিমেট্রি খোলা থাকে। পার্ক স্ট্রিট গোরস্থান হল পৃথিবীর প্রাচীনতম নন চার্চ গোরস্থানগুলোর মধ্যে একটি। সম্ভবত ইউরোপ ও আমেরিকার বাইরে সব থেকে বড় খ্রিস্টান গোরস্থান এইটাই। ১৭৬৭ সালে এই সিমেট্রি স্থাপন করা হয় এবং ১৮৩০ সাল পর্যন্ত এই কবরস্থানটি ব্যবহার করা হয়েছিল। যদিও গোরস্থানের বাইরে ১৭৯০ অবধি এই গোরস্থান ছিল লেখা আছে, কিন্তু বাস্তবিক এখানে ১৮৩০ সালেও শেষ কবর দেওয়া হয়। প্রায় ৮ একর জমির ওপরে তৈরি এই কবরস্থান। বর্তমানে এই জায়গাটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত করা হয়েছে, আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এখানে বেশ কিছু বিশিষ্ট জনের সমাধি রয়েছে, তার মধ্যে প্রধান উল্লেখযোগ্য হল হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। উনি জন্মেছিলেন ১৮ এপ্রিল ১৮০৯ সালে এবং মাত্র ২২ বছর বয়সে ২৬শে ডিসেম্বর ১৮৩১ সালে মারা যান। তিনি একাধারে ছিলেন কবি এবং কলকাতার হিন্দু কলেজের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তিনি ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এখানে সমাধি আছে স্যার উইলিয়াম জোনসের। তিনি জন্মেছিলেন ৯ই অক্টোবর ১৭৪৬ সালে এবং মারা যান ২৭শে এপ্রিল ১৭৯৪ সালে কলকাতায়। তিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি একজন ইংরেজ ভাষাতাত্ত্বিক ছিলেন। এখানে সমাধিস্থ আছেন চার্লস হিন্দু স্টুয়ার্ট। উনি জন্মেছিলেন ১৭৫৭ সালে আয়ারল্যান্ডে এবং ৩১শে মার্চ ১৮২৮-এ উনি মারা যান। উনি ছিলেন হিন্দু ধর্ম অনুরাগী এবং হিন্দু সভ্যতা প্রেমী, তাই তাকে চার্লস হিন্দু স্টুয়ার্ট বলা হতো, এবং ওনার মৃত্যুর পর ওনার সমাধিটাও হিন্দু মন্দিরের আদলেই তৈরি করা হয়। এছাড়াও এখানে বহু বিখ্যাত মানুষের সমাধি রয়েছে, যেমন হাওড়ার বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা কর্নেল কিটসের সমাধি এখানেই রয়েছে। এখানে রয়েছে ডেভিনসন ফ্যামিলির সমাধি। এই সমাধিটাকে বলা হয় ব্রিডিং টম। এই কবর থেকে এখনও নাকি রক্ত ঝরে। একই ফ্যামিলির সবাই কিছুদিনের মধ্যেই মারা যান। এখানে প্রচুর সমাধি রয়েছে যারা ২০ বছরের নিচে মারা গেছেন। এই গোরস্থানের সবথেকে প্রাচীনতম সমাধি হল মিসেস পিয়ারসনের। ওনাকে সমাধিস্থ করা হয় ১৭৬৮ সালে। প্রত্যেকটা সমাধির ফলকে জন্ম ও মৃত্যুর তারিখ দেওয়া আছে। অবশ্য অনেক সমাধিতেই কোনো ফলক আর এখন নেই। এখন যে সমাধিটা দেখাচ্ছি এর একটা ইতিহাস রয়েছে, জর্জ বোগলে। এই ইতিহাসটা পরবর্তী কোনো ব্লগে নিশ্চয়ই দেখাবো। ১৯৮৪ সালে এক সুপরিচিত ব্যবসায়িক পরিবার এই কবরস্থানটি একটি আর্ট সেন্টারে পরিণত করতে চেয়েছিলেন, যার ফলে সেই সময় অনেক কবর ধ্বংস করাও হয়ে গিয়েছিল। পরবর্তী সময় ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে এই ধ্বংসের কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এই কবরস্থানের প্রথম সমাধিটি ছিল ১৭৬৭ সালের ২৫শে আগস্ট কাস্টমস হাউসের একজন লেখক মিস্টার জন হুডের। তার কবর এখন এখানে হারিয়ে গেছে। অনেকে দাবি করেন কলকাতার মোস্ট হন্টেড প্লেস এটি। অনেকে নাকি এখানে এসে অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু আমার তেমনটা মনে হলো না। যারা কলকাতার ইতিহাসকে জানার ইচ্ছা আছে, কলকাতার ইতিহাস জানতে ইচ্ছুক বা দেখতে চান, তারা এখানে আসতেই পারেন।
মনে হয় ভালোই লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের কলকাতার ইতিহাসের ব্লগ দেখতে হলে প্লিজ আমার চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।